গাউসের উপপাদ্য কন্টিনিউ চলছে, তাই তো? গাউসের উপপাদ্য কন্টিনিউ চলছে, এবং গাউসের উপপাদ্য থেকে আমরা কি করেছিলাম, যে একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করেছিলাম। তারপরে আমরা কি বার করেছিলাম, পাতলা গলীয় খোলকের জন্য বার করেছিলাম, ঠিক আছে, পাতলা গলীয় খোলকের জন্য বার করেছিলাম। তো সেখান থেকেই কন্টিনিউ করছে, ঠিক না? ধরো এইটা হচ্ছে কিনা একটা গলীয় খোলক, বা হচ্ছে কি ফাঁপা আহিত পরিবাহী গোলক, বা নিরেটও যদি হয়। তো এখানে কি বলা হয়েছিল, যে এটা হচ্ছে কিনা পরিবাহী গোলক। পরিবাহী গোলক মানে যেখানে ছিল এটা লিখবি না, পরিবাহী গোলক। এই পরিবাহী গোলকে কিউ আধান দেওয়া আছে, এবং এর ব্যাসার্ধ কত না, ক্যাপিটাল আর। আমরা দেখেছিলাম কি, যে ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত আসে, 0 আসে। আর এই সারফেসে কত আসে, ই সমান 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। আর বাইরে কোনো বিন্দু ধরো যেটা হচ্ছে কি কেন্দ্র থেকে আর দূরত্বে, এখানে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি হবে না, ই আউটসাইড যেটা, সেটা করার সময় আমরা কি রকম ভাবছি, যে 1/4πε0, এবং এর মোট আধানকে কেন্দ্রে ধরে নিয়ে কিউ বাই স্মল আর স্কোয়ার, ঠিক না? কিউ বাই স্মল আর স্কোয়ার, এটা আমরা বলছি যে বাইরে, গোলকের বাইরে যদি কোথাও করা হয়, তাহলে আমরা কি করব না, গোলকের সমস্ত আধানকে কেন্দ্রে আছে এরকম ধরে নিয়ে ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে? এবারে এটার কিন্তু গ্রাফ দেবে, ঠিক আছে? গ্রাফটা এরকম করতে হবে, ই এর সঙ্গে স্মল আর এর গ্রাফ। এটা হচ্ছে কিনা ক্যাপিটাল ই মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটা হচ্ছে স্মল আর হচ্ছে কিনা কেন্দ্র থেকে দূরত্ব। দেখ, প্রথমে কেন্দ্র থেকে দূরত্ব 0, ধরো একদম কেন্দ্রে থাকলে কি হবে, কেন্দ্র থেকে দূরত্ব 0। এরপরে কেন্দ্র থেকে দূরত্ব বাড়তে 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 যদি ব্যাসার্ধের সমান হয়ে যায়, মানে ধরো এইখানটায় স্মল আরটা ক্যাপিটাল আর হয়ে গেল, মানে স্মল আর এর মানটা ক্যাপিটাল আর এর সমান হয়ে গেল। আচ্ছা, এতটা পর্যন্ত তড়িৎ ক্ষেত্রের মান কি ছিল, 0 ছিল। যেই স্মল আর এর ভ্যালু ক্যাপিটাল আর হলো, তখন একটা আমি তড়িৎ ক্ষেত্র পেয়ে যাব, সেটা কত হচ্ছে, সেই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে কত না, 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এইখানে হলো তড়িৎ ক্ষেত্র শুরু হঠাৎ করে, ঠিক আছে? এত সময় 0 ছিল, মানে কোনো তড়িৎ ক্ষেত্র ছিল না। এরপরে কি হবে, তড়িৎ ক্ষেত্র কি হবে না, এরকম করে কমতে শুরু করবে, এবং তখন কি হবে না, ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। মানে এরপরে যত দূরত্ব বাড়বে তত কি হবে না, তড়িৎ ক্ষেত্র কমতে থাকবে। তাহলে পাতলা গলীয় খোলক বা হচ্ছে পরিবাহী গোলকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানে হচ্ছে ব্যাসার্ধ, মানে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, আর হচ্ছে কি, আর হচ্ছে গোলকের কেন্দ্র থেকে দূরত্ব, গোলকের কেন্দ্র হতে দূরত্ব, এবং ক্যাপিটাল কিউ হচ্ছে কি না, গোলকের আধান, গোলকের আধান। তো কি হচ্ছে না, একদম ঠিক পৃষ্ঠতলেই কত হবে না, 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। তারপরে এবার আমি এই গোলকের পৃষ্ঠতল থেকে যত বাইরের দিকে যাব, তত আর এর মান বাড়লে কি হবে, ই এর মান কমতে থাকবে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম তড়িৎ ক্ষেত্র তাহলে কোথায় আছে, পৃষ্ঠতলে, ঠিক আছে? তাহলে একটা পরিবাহী গোলকের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সর্বদা 0, এবং পৃষ্ঠতলে হচ্ছে কিনা ম্যাক্সিমাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ক্লিয়ার? হয়েছে, গ্রাফটা মনে থাকবে, ঠিক আছে? এবার একটা প্রশ্ন দিচ্ছি, দেখ কোনটা, এই সাইডেরটা না, এটা তো আগে ছিল, এটা টুকতে হবে না। নেক্সট একটা প্রশ্ন দিচ্ছি, যে এটা হলো একটা ঘনক, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে কিনা এ,
এই ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কিনা এ। ক্লিয়ার? ঘনকের বাহুর দৈর্ঘ্য এ। এখানে লিখছি ঘনকের মধ্যে একটি পরিবাহী দণ্ডকে রাখা আছে যার রৈখিক আধান ঘনত্ব ল্যামডা। যার রৈখিক আধান ঘনত্ব কি হচ্ছে না, ল্যামডা। ঘনক থেকে নির্গত সর্বোচ্চ তড়িৎ ফ্লাক্স কত হবে? ঠিক আছে, ঘনক থেকে নির্গত সর্বোচ্চ তড়িৎ ফ্লাক্স কত হবে? এটা ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, সবগুলো বাহু হচ্ছে কি এ। প্রশ্ন দেখ ভালো করে, বলছে ঘনকের মধ্যে একটি পরিবাহী দণ্ডকে রাখা আছে যার রৈখিক ঘনত্ব ল্যামডা। ঘনক থেকে নির্গত সর্বোচ্চ তড়িৎ ফ্লাক্স। এখন ঘনক থেকে নির্গত সর্বোচ্চ তড়িৎ ফ্লাক্স যাই বলুক দেখ, এখানে আমরা কি বলবো, ফাই টোটাল কত হবে? কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, হ্যাঁ কি না? গাউসের উপপাদ্য। ফাই সমান ফাই টোটাল কি হচ্ছে না, কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। এখন এখানে কিউ এনক্লোজড কত হবে? কিউ এনক্লোজ দেখ, ফাই টোটাল মানে ফাই টোটাল ম্যাক্সিমাম কখন হবে? যদি কিউ এনক্লোজটা ম্যাক্সিমাম হয়। এই ঘনকের মধ্যে একটা পরিবাহী দণ্ড রাখা আছে যার একক দৈর্ঘ্যে আধান কত না, ল্যামডা। রৈখিক আধান ঘনত্ব মানে কি, একক দৈর্ঘ্যে আধান ঘনত্ব ল্যামডা। কিন্তু কথা হলো যে এখানে সর্বোচ্চ কত বড় দণ্ড রাখা যাবে? সর্বোচ্চ কত বড় দণ্ড রাখা যেতে পারে না, ঘনকের কর্ণ। এই ঘনকের ধরো এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট যদি জুড়ে দিই, এইটা হয়ে যাবে কিনা ঘনকের কর্ণ। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? এ√3। ঘনকের কর্ণ বলতে কি, ঘনকের কর্ণ হচ্ছে কি, দেখ এই কোণা থেকে শুরু করে নিচের উল্টো দিকে যাবে, ঠিক আছে, ঘনকের কর্ণ। ঠিক আছে, তো ঘনকের কর্ণটাই হবে কি এখানে সর্বোচ্চ দৈর্ঘ্য। ঘনকের কর্ণ হচ্ছে কত না, এ√3। এখানে সর্বোচ্চ যে দৈর্ঘ্যের, সর্বোচ্চ এ√3 দৈর্ঘ্যের দণ্ডকে ঘনকের মধ্যে রাখা যাবে, এর চেয়ে বেশি রাখা যাবে না, ঠিক না? তাহলে এতে আধান কত হবে? আধান বা কিউ এনক্লোজড কত হচ্ছে এখানে? কিউ এনক্লোজড হবে কি, একক দৈর্ঘ্যে আধান হচ্ছে কত, ল্যামডা। তাহলে কিউ এনক্লোজড হয়ে যাবে কত, একক দৈর্ঘ্যে আধান আছে ল্যামডা। তাহলে এ√3 দৈর্ঘ্যে আধান কত হবে, এ√3 ইন্টু ল্যামডা, এ√3 ইন্টু ল্যামডা। তাহলে ফাই ম্যাক্সিমাম কত হয়ে যাবে এখানে? ফাই ম্যাক্সিমাম হয়ে যাবে, ফাই ম্যাক্সিমাম হয়ে যাবে কিউ এনক্লোজড কত হচ্ছে, এ√3 ল্যামডা বাই এপসাইলন। এটাই হয়ে যাবে অ্যান্সার। বাস, সব থেকে বড় দৈর্ঘ্যের দণ্ড এটাই হবে, ঘনকের কর্ণ। তো এটাই ঘনকের কর্ণ যদি হয়, তাহলে এর মধ্যে সব থেকে বড় দণ্ড, বড় দৈর্ঘ্যের দণ্ড হচ্ছে এ√3। তাতে আধান থাকবে কত না, এ√3 ইন্টু ল্যামডা। তাহলে এটাই হচ্ছে কিউ এনক্লোজড, কিউ এনক্লোজড বাই এপসাইলন। এটাই হবে কিনা ম্যাক্সিমাম তড়িৎ ফ্লাক্স। ম্যাক্সিমাম তড়িৎ ফ্লাক্স হচ্ছে কি এটা। ক্লিয়ার? এরপরে যেটা আমি করছি সেটা অ্যাকচুয়ালি হিসাব যদি বলে তোদের সিলেবাসে নেই এরকম, কিন্তু ফর্মুলা করার জন্য জাস্ট আমি বলছি কিরকম। আচ্ছা, টোকা হয়েছে এটা। নিরেট অপরিবাহী গোলকের জন্য তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখন কি নেওয়া হচ্ছে না, নিরেট অপরিবাহী গোলক। নিরেট মানে কি, আমি না গ্রাফ করব এই কারণে। নিরেট অপরিবাহী গোলক
নিরেট অপরিবাহী, আচ্ছা আহিত এখানে লেখা উচিত, এখানে আহিত আছে। আহিত নিরেট অপরিবাহী গোলকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। শোন কি বলছি, এটা হলো কিনা নিরেট অপরিবাহী গোলক, ঠিক আছে, নিরেট অপরিবাহী গোলক। এখন অপরিবাহী গোলক হলে কি হবে, একে যদি আমি আধান দিই, এর সমস্ত আধান যে বাইরে চলে আসবে এরকম নয়, ঠিক আছে, কেন কি এটা অপরিবাহী। অপরিবাহীতে যেখানেই আধান দেব সেখানেই আধান থাকবে। তো কি হয়েছে, এটাতে সমানভাবে আধান আছে। মানে আগে যে ছিল না পরিবাহী গোলক হলে সব আধান কোথায় চলে যেত, বাইরের পৃষ্ঠে, এখন কিন্তু আর সেটা হচ্ছে না, সব আধান এর পুরো জায়গাটাতে আছে। আমি ধরে নিচ্ছি এটাতে কিউ আধান দেওয়া হয়েছে এবং এর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ঠিক ঠিক একই রকম ভাবে এখানে তিনটে বিন্দু এ বি সি, একটা বিন্দু বাইরে, একটা বিন্দু পৃষ্ঠতলে, আর একটা বিন্দু ভেতরে, ঠিক না। দেখ গাউসের উপপাদ্য তো আমরা প্রয়োগ করব, কিন্তু আমি বলেছিলাম যে যদি কোনো গোলক হয় এবং সেই গোলকের বাইরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বার করতে বলে, তাহলে গোলকের সমস্ত আধানকে আমরা কোথায় নেব, কেন্দ্রবিন্দুতে নিয়ে যেটা হয় সেটাই হবে। তো যদি বলি এখানে কেন্দ্র থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে স্মল আর, তাহলে এখানে কিন্তু ই আউটসাইড মানে বাইরের পয়েন্টে কি হবে, সহজ, যেটা আমরা আগে ক্যালকুলেট করেছিলাম, কিউ বাই আর স্কোয়ার, কোনো সমস্যা নেই। সারফেসে কত হবে, সারফেস মানে পৃষ্ঠতলে কত হবে, 1/4πε0 কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, যেমন ছিল সেম। কিন্তু ভেতরের বেলায় গন্ডগোল আছে, সমস্যা আছে। ভেতরে কি করব, ভেতরে কিভাবে করছি সেটা বলছি, আগে এইটুকু বুঝতে পারছিস কিনা বল, যেটা কিন্তু পাতলা বা পরিবাহী গোলকের জন্য যেটাই হয়েছিল সেটাই। মানে সোজা বলতে গেলে কি, যদি কোনো গোলকের বাইরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বল বার করতে বলে, তখন আমরা গোলকের সমস্ত আধানকে কেন্দ্রবিন্দুতে ধরবো। তাহলে সমস্ত কিউ আধান এখানে আছে, কিউ থেকে আর দূরত্ব তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে ফর্মুলা হয় সেটাই। আর পৃষ্ঠতলে কি হবে না, 1/4πε0 কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, ঠিক আছে। পৃষ্ঠতল আর সারফেস কিন্তু সেম যেমন ছিল। এখন ই ইনসাইড কত হবে সেটা করছি। ই ইনসাইড আমরা করব কিভাবে, ঠিক আছে। ই ইনসাইড করার জন্য বাদ বাকিগুলো মুছে দিচ্ছি। ই ইনসাইড করার জন্য বাদ বাকিগুলো দেখ মুছে দিচ্ছি। ধরো আমি বললাম যে কেন্দ্র থেকে আমি করলাম কেন্দ্র থেকে আর দূরত্বে, দেখ এখানে আর কিন্তু ভ্যারিয়েবল, ঠিক আছে, মানে এখানে ইনসাইড মানে কি আর লেস দেন ক্যাপিটাল আর, আর আউটসাইড মানে কি স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, ঠিক আছে। আউটসাইডের বেলা সাইডে লিখে দিতে পারিস, আউটসাইড যেখানে লেখা ছিল স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর লিখে দিতে পারিস, কোনো সমস্যা নেই। আউটসাইড যেখানে লেখা ছিল সেটাকে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, মানে স্মল আরটা ক্যাপিটাল আর থেকে বড়। আচ্ছা ইনসাইডে কি হচ্ছে দেখ, ধরো এইখানে সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রগুলো বার করতে হবে। সেম জিনিস আমরা কি করব, কেন্দ্র থেকে সি বিন্দুর দূরত্ব যেটা, তাহলে একটা গোলক কল্পনা করব, ঠিক আছে। আধানগুলো একটু মুছে দিচ্ছি, হ্যাঁ আধানগুলো একটু মুছে দিচ্ছি, এক কাজ করি, সব থেকে বেটার হয় আধানগুলো এতটা না দিয়ে এইখানে করতে হবে। তো সি বিন্দু এটা, তো সি বিন্দু দিয়ে যাবে এবং আর ব্যাসার্ধের একটা গোলক আমি নিলাম, ঠিক আছে, এই গোলকটা নিলাম। আচ্ছা এটাতে আধান ছিল, কম দিচ্ছি, ঠিক আছে, ব্যাস হলো। এবারে বল এখানে আমি কি করব, যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, এটাই তো ছিল গাউসের উপপাদ্য, ছিল তো। আচ্ছা বা গাউসের উপপাদ্য এটা ছিল। কিউ এনক্লোজড কত হবে, কিউ এনক্লোজড মানে কি পুরো আধানটা হবে নাকি ডট সারফেস যেটা দিয়েছি তার ভেতরে হবে, যেটা ডট সারফেস দিয়েছি তার ভেতরে হবে।
আমরা কি করব দেখ, পুরো গোলকে আধান ছিল কত, ক্যাপিটাল কিউ। আচ্ছা, পুরো যে বড় গোলকটা ছিল তার আয়তন কত ছিল, 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। এই আয়তনে আধান ছিল কত, ক্যাপিটাল কিউ, তাই তো? এই আয়তনে আধান ছিল ক্যাপিটাল কিউ। তাহলে একক আয়তনে আধান কত আছে, একক আয়তনে আধান কত থাকবে না, কিউ বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। দেখ, পুরো বড় গোলকের ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল আর, তাহলে বড় গোলকের আয়তন কত, 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। 4/3 পাই ক্যাপিটাল আর কিউ আয়তনে আধান আছে ক্যাপিটাল কিউ। তাহলে একক আয়তনে আধান আছে কত, ক্যাপিটাল কিউ বাই 4/3 পাই আর কিউ। আমরা যে গাউসীয় তল কল্পনা করেছি তার মধ্যে আধান কত থাকবে, ওর ভেতরের আয়তনটা কত, 4/3 পাই স্মল আর কিউব। তাহলে 4/3 পাই স্মল আর কিউব আয়তনে আধান কত আছে না, যেটা আছে সেটাকে আমরা করব কি না, কিউ বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউব গুণ 4/3 পাই স্মল আর কিউব। ঠিক লিখেছি কিনা বল? এখানে কেটে যাবে কিছু, 4/3 পাই 4/3 পাই কেটে যাবে। তো কিউ এনক্লোজটা কত অ্যাকচুয়ালি, কিউ এনক্লোজড হচ্ছে এখানে, কিউ এনক্লোজড হচ্ছে ওই যে ছোট গোলকের ভেতরে যে আধানটা আছে যেটা বার করেছি, ক্যাপিটাল কিউ স্মল আর কিউ বাই ক্যাপিটাল আর। এটা হচ্ছে কিনা ছোট গোলকের মধ্যে আধান আছে কিউ এনক্লোজড। ক্লিয়ার? তো আমরা কি করব, কিউ এনক্লোজড এর জায়গায় কত বসাবো, কিউ স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব, নিচে আছে এপসাইলন নট। ঠিক লিখেছি, কোনো সমস্যা নেই। ঠিক, আচ্ছা এইখানে কি হবে, ই তো কনস্ট্যান্ট হবে, বাইরে বেরিয়ে যাবে না, ই আর ডিএস পরস্পর সমান্তরাল হবে প্রত্যেকটা বিন্দুতে, আগে যেমন করেছিলাম। ই যাবে বাইরে, এখানে কি হবে, ই ডিএস কস 0 ডিগ্রি, আগের মতোই ই ডিএস কস 0 ডিগ্রি। ই তো ই কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন ডিএস কস 0 ডিগ্রি 1। ঠিক আছে, আচ্ছা ই, এবারে বল ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ডিএস কার ইন্টিগ্রেশন করছি, এই যে ডট ডট করে দিয়েছি এই যে গোলকটা, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই স্মল আর স্কয়ার। ঠিক না, 4 পাই স্মল আর স্কয়ার। স্মল আর ব্যাসার্ধের গোলকের ক্ষেত্রফল কত হবে, 4 পাই স্মল আর স্কয়ার সমান ক্যাপিটাল কিউ স্মল আর কিউব ক্যাপিটাল আর কিউব এপসাইলন নট। ক্যাপিটাল ই কত চলে আসবে না, ক্যাপিটাল কিউ স্মল আর কিউব 4 পাই স্মল আর স্কয়ার ক্যাপিটাল আর কিউব এপসাইলন নট। ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখ কিছু কাটাকুটি যাবে, কিরকম কাটাকুটি যাবে, এক তো একে আমি অনেকভাবে লিখতে পারি। আচ্ছা এভাবে লেখা যেতে পারে, প্রথমে এইভাবে লিখে নিই, 1/4 পাই এপসাইলন নটকে এক জায়গায় নিয়ে নিলাম, 4 পাই এপসাইলন নট, আর স্কোয়ার আর আর কিউব কেটে যাবে, আর স্কোয়ার আর আর কিউব কেটে যাবে, কাটলে কি হবে, ওপরে থাকবে স্মল আর, তাহলে কিউ একটা আছে, ওপরে একটা স্মল আর আছে, আর নিচে আছে কিনা আর কিউব। ঠিক কিনা বল? ঠিক আছে, বল এখানে কনস্ট্যান্ট কে কে আছে, 1/4 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট, ক্যাপিটাল কিউ হচ্ছে কি পুরো গোলকের আধান, ক্যাপিটাল আর কিউব এটা হচ্ছে তো গোলকের ব্যাসার্ধ, এটাও তো কনস্ট্যান্ট। তো এই পুরোটা কিন্তু কনস্ট্যান্ট, তার মানে কি হচ্ছে ই সমানুপাতিক আর, ই সমানুপাতিক আর। এর প্রমাণ তো নেই, শুধু আমি এটা করার জন্য বোঝালাম যে গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা যত দূরত্ব যাবে তার সঙ্গে সমানুপাতিক হবে। এইবারে দেখ এটার মানে কি, এটার মানে হলো দেখ, যদি কোথাও দেখি যে
ওয়াই সমানুপাতিক এক্স, এরকম আছে ধরো কোথাও, তাহলে ওয়াই সমান কি হবে, কিছু একটা গুণ মানে ধ্রুবক এক্স, ঠিক না? আচ্ছা সরল লেখার সমীকরণ ছিল কি, ওয়াই সমান এম এক্স প্লাস সি। সরল লেখার লেখচিত্র কেমন হয়, যে এটা হচ্ছে কি নতি আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষের ছেদিতাংশ। এখন এই রকম যদি হয়, এখানে কিছু নেই মানে কি আছে, জিরো। তো ওয়াই অক্ষের ছেদিতাংশ কত, জিরো। ওয়াই অক্ষের ছেদিতাংশ মানে কি, মূল ছেদিতাংশ জিরো মানে কি মূল বিন্দুগামী সরল লেখা হবে, মূল বিন্দুগামী সরল লেখা হবে। মানে এই যে যে আমি লিখেছি না, এটার মানে হলো যে আমরা নিরেট ফাঁপা গোলকের বেলা কি করেছিলাম, বা পরিবাহী গোলকের বেলা কি করেছিলাম, এটা ই, এটা স্মল আর, স্মল আর সমান ক্যাপিটাল আর, আমরা এইখানটাই বলে দিয়েছিলাম এরকম ভাবে কমে যাবে, ঠিক না, এরকম ভাবে কমে যাবে। পরিবাহী গোলকের এখানে কি ছিল, জিরো ছিল, কিছু হচ্ছিল না, আর এই মানটা কত ছিল, এই মানটা ছিল 1/4πε0 কিউ বাই ক্যাপিটাল আর স্কয়ার। এই নিরেট অপরিবাহী গোলকের বেলায় এখান থেকে এইটা হবে সরলরেখা। মানে এটা কি, দেখ এটা মানে কি স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, যেটা গোলকের বাইরে এরকম ভাবে কমতে থাকবে। আর এই সাইডটা কি হচ্ছে, স্মল আর লেস দেন ক্যাপিটাল আর, মানে কি গোলকের ভেতরে, গোলকের ভেতরে। এটা কখন হবে, যখন স্মল আরটা ক্যাপিটাল আর থেকে ছোট। কি হবে না, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমানুপাতিক, আর এর সমানুপাতিক। যখন দেখবি আর এর সমানুপাতিক হচ্ছে, তার মানে সেটা সরল রেখা হবে, সরল রেখা হবে। এবং সরল রেখাটা কেমন হবে বলছি, মূল বিন্দুগামী সরল রেখা। আমি যদি বলি ই সমানুপাতিক আর, তার মানে কি ই সমান কিছু একটা ধ্রুবক, কোন ধ্রুবক, এই যে পুরোটা, এই ধ্রুবকটা কি হবে, নতি ইন্টু আর, প্লাস কিছু নেই মানে কি জিরো। তো ওয়াই সমান, ওয়াই মানে কি এখানে ই, ওয়াই সমান এম, যা নতি হবে এখানে থাকবে, ওয়াই সমান এম এক্স মানে কি আর, প্লাস সি, এখানে কিছু নেই মানে জিরো, মানে মূল বিন্দুগামী সরল রেখা হবে আর পর্যন্ত। তারপরে এবারে কমতে শুরু করবে, ঠিক আছে, তারপরে এখানে কমতে শুরু করবে। হয়েছে তাহলে, তাহলে কি বলা হলো, যে পরিবাহী গোলক সেটা নিরেট হতে পারে, ফাঁপা হতে পারে, তার জন্য গ্রাফ কি হবে না, এখান পর্যন্ত জিরো হবে, তারপর এখান থেকে কমতে শুরু করবে। আর যদি নিরেট অপরিবাহী হয়, যেটাতে পুরোটাতে আধান থাকবে, সেটা কি হবে, এই লাইন থাকবে, তারপরে কমতে শুরু করবে, ঠিক আছে। দুটো লেখচিত্র হলো, মানে দেখতে হবে কি, যে যেটাতে যেটাতে আধান পৃষ্ঠে থাকবে, তার জন্য ক্ষেত্র প্রাবল্য কি হবে না, পৃষ্ঠতে ম্যাক্সিমাম হবে, তারপরে কমতে শুরু করবে। আর যেটাতে পুরোটাতে আধান থাকবে, পুরোটাতে আধান কোথায় থাকবে, অপরিবাহী গোলক হলে, অপরিবাহী নিরেট গোলক হলে পুরোটাতে আধান থাকবে, সেক্ষেত্রে লেখচিত্র হবে এরকম, ঠিক আছে। এখানে লিখতে পারি যে ই, এটা কি হচ্ছে ই সমানুপাতিক আর, আর এখানে কি হচ্ছে না, ই সমানুপাতিক 1/r², 1/r²। আগেরটাতে কি 1/r লিখে দিয়েছিল, 1/r² লেখা ছিল, ঠিকই আছে। এটা যেটা করালাম এর প্রমাণ লাগছে না, শুধু গ্রাফটা বোঝার জন্য করেছি, ঠিক আছে। গ্রাফটা এরকম হবে, এটা লাগবে, অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তারের নিকটে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে। অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী, দেখ মানেগুলো বলছে, ঋজু মানে সোজা, ঠিক আছে, ঋজু মানে হচ্ছে কি সোজা। এই পরিবাহীটা অসীম দৈর্ঘ্যের, মানে এর আরো নিচে আছে, এর আরো উপরে আছে, ঠিক আছে, ইনফাইনাইট।
এরকম হলো, ঠিক আছে। অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী। আচ্ছা, এটা কি আমরা আগে করেছি কখনো? করেছি। কোথায় করেছি? আগে আমরা এই রকম কিছু করেছিলাম, মনে করাচ্ছি, দেখ ওটা লিখতে হবে না, যেটা লিখছি। এরকম ছিল একটা পরিবাহী, তার মধ্যবিন্দু থেকে আর দূরত্বে এইখানে কোনো বিন্দুতে ই বার করতে হবে। সেখানে আমরা বলেছিলাম যে এই কোণটা থিটা হলে নিচের কোণটাও কি হবে না, থিটা। এখানে এখানে এর একক দৈর্ঘ্যে আধান কত, ল্যামডা। তাহলে ই এর ফর্মুলা কি ছিল বল? 1/4πε0 ল্যামডা বাই আর সাইন থিটা প্লাস সাইন থিটা, মানে 2 সাইন থিটা। এটা ছিল তো। তারপরেই বলেছিলাম যে এই তারটা যদি অসীম হয়ে যায়, মানে তারটা যদি অসীম হয়ে যায় মানে তার আরো বাড়বে, মানে এই কোণটা বাড়তে 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 কি হবে, 90 হয়ে যাবে একটা সময়। আর ওপরের দিকেও কি হবে, বাড়তে বাড়তে কোণটা কি হয়ে যাবে, 90 হয়ে যাবে। তো এইখানে তখন কত চলে আসবে না, 1/4πε0 ল্যামডা বাই আর 2 সাইন 90 মান কত, 1। তো এটা হচ্ছে কত না, 1/4πε0 2 ল্যামডা বাই আর। অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর জন্য এটাই হবে অ্যান্সার। ব্যাস, এটা আমরা গাউসের উপপাদ্য দিয়ে করব, একবার দেখব, ঠিক আছে। আগে ফর্মুলা বলা ছিল, শুধু গাউসের উপপাদ্য দিয়ে দেখবো। এটা জাস্ট মনে করালাম, সাইডে যদি লিখতে পারিস তো কোনো সমস্যা নেই। অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী শুধু এই ফর্মুলাটা লিখতে পারিস, লিখে বলতে পারিস যে অসীম দৈর্ঘ্যের জন্য, অসীম দৈর্ঘ্যের ক্ষেত্রে থিটা সমান 90 ডিগ্রি। জাস্ট মনে করার জন্য সাইডে লিখতে পারিস। এবার আমরা গাউসের উপপাদ্যের সাহায্যে কেমন হচ্ছে সেটা বলছি। কেউ যদি এটা লিখছিস তো লিখতে পারিস সাইডে, তাহলে চোখে পড়বে যখন করতে যাবি যে ওটার সঙ্গে মিল আছে। চল, গাউসের উপপাদ্যের সাহায্যে আমরা এটা দেখছি যে কি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। গাউসের উপপাদ্যের সাহায্যে কি করছি দেখ। ধরো এটা এটা হচ্ছে কি, এটা তো অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী। এই পরিবাহী থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে, ঠিক আছে। আমি কি করব দেখ, আমি বলেছিলাম যে গাউসীয় তল কেমন নেব, বিন্দু আধান, গোলক, এরকম গোলকে আধান যদি থাকে তার ক্ষেত্রে আমরা কি করব, গোলককেই কি করব, গাউসীয় তল হিসাবে ধরব। যেখানে বলবে সেইটা দিয়ে যাবে এবং ব্যাসার্ধ আমরা দেখে নেব, মানে সমকেন্দ্রিক গোলক ধরতে হবে। এখানে কি আছে, ঋজু দৈর্ঘ্যের পরিবাহী তার আছে, এখানে আমাদেরকে চোঙ নিতে হবে তারটাকে অক্ষ করে। এবার এই যে চোঙ নেব, কত বড় চোঙ নেব, কত বড় হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ নেব। পুরো তো অসীম দৈর্ঘ্যের নিলে ইন্টিগ্রেশন করতে সমস্যা। কি করব, এখান থেকে এল দৈর্ঘ্যের নিলাম, এল দৈর্ঘ্যের নিলাম, হয়েছে। এল দৈর্ঘ্যের নিলাম, ধরো এইটা কত না, এল দৈর্ঘ্য। এল দৈর্ঘ্যের আমি চোঙ নিলাম এবং সেই চোঙটার ব্যাসার্ধ আর। তাহলে এরকম হবে, এরকম হবে, তাই না, এরকম হবে চোঙটা, ঠিক না। এইবারে কি হচ্ছে দেখ, এইখানে এরকম লম্ব বৃত্তাকার আমি চোঙ নিলাম, এখান থেকে তড়িৎ বলরেখা কেমন যাবে দেখ। তড়িৎ বলরেখাগুলো এই তার থেকে দূরের দিকে যাবে, হ্যাঁ কি না, তার থেকে কি হবে, দূরের দিকে যাবে। এমন ভাবে ভাবিস না যে কেবলমাত্র এই বোর্ডের তলেই যাচ্ছে বলরেখাগুলো, না। আমি দেখাচ্ছি, ধরো এটা পেন, এটা তার, ঠিক আছে। এইখান থেকে যেমন এদিকে যাচ্ছে বলরেখা, তেমন আমার সামনের দিকে আসছে, এখানে সামনের দিকে যাচ্ছে, এখানে, ঠিক আছে। হ্যাঁ, মানে এইটার থেকে চারদিকে বেরো, চারদিক, ঠিক আছে, চারদিকে বেরো। তো এখানে বল, আমি গাউসের উপপাদ্য এখানে কাজ করছি, E.ds সমান কিউ এনক্লোজড
বাই এপসাইলন নট, হ্যাঁ কি না? কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। কিউ এনক্লোজড কত হবে? এই যে লম্ব বৃত্তাকার চোঙটা নিয়েছি, এর দৈর্ঘ্য কত না এল, এর দৈর্ঘ্য কত নিয়েছি আমি এল, তাহলে এল দৈর্ঘ্যের দণ্ডটা চোঙের মধ্যে আছে, হ্যাঁ কি না? এল দৈর্ঘ্যের দণ্ডটা চোঙের মধ্যে আছে। এখন এল দৈর্ঘ্যের দণ্ড যদি চোঙের মধ্যে থাকে, একক দৈর্ঘ্যে আধান আছে ল্যামডা, ল্যামডা সমান কি? রৈখিক আধান ঘনত্ব, রৈখিক আধান ঘনত্ব। তাহলে কি একক দৈর্ঘ্যে আধান আছে কি? ল্যামডা। তাহলে এই চোঙের ভেতরে পরিবাহী দণ্ডটার কতটা দৈর্ঘ্য আছে? এল দৈর্ঘ্য। তাহলে এল দৈর্ঘ্যে যতটা আধান আছে ওটাই হবে কিউ এনক্লোজড। তাহলে ল্যামডা এল বাই এপসাইলন নট। এই সাইড বুঝতে পেরেছিস কিনা বল? এটা হচ্ছে কি চোঙ, এ তো অসীম দৈর্ঘ্যের তার, আমি এল দৈর্ঘ্যের চোঙ নিয়েছি মানে কি হবে? ওই তারটার এল দৈর্ঘ্য চোঙের মধ্যে থাকবে, আর এল দৈর্ঘ্যে যত আধান আছে সেটাই হবে কিউ এনক্লোজড। এল দৈর্ঘ্যে কত আধান থাকবে না? একক দৈর্ঘ্যে ল্যামডা আধান থাকলে এল দৈর্ঘ্যে আধান কত থাকবে? এল ইন্টু ল্যামডা। হলো? আচ্ছা, এই সাইডে ইন্টিগ্রেশন করব যখন, তখন আমাদেরকে কিন্তু একটু লক্ষ্য করতে হবে এখানে কটা তল আছে। এখানে তিনটে তল আছে। কিরকম তিনটে তল? একটা হলো চোঙের এই বক্রতল, একটা হলো বৃত্তাকার তল যেটা উপরে আছে, আর একটা বৃত্তাকার তল নিচে আছে। ঠিক, একটা বৃত্তাকার তল উপরে আছে, একটা বৃত্তাকার তল নিচে আছে। যদি আমি ওপরের বৃত্তাকার তলটাকে দেখাই, দেখ ওপরের বৃত্তাকার তলটা কেমন হচ্ছে। এই বৃত্তাকার তলের ছোট একটা ক্ষেত্রফল নিলে তার ক্ষেত্রফল ভেক্টর ডিএস কি হবে? উপরের দিকে। আর এখান থেকে বলরেখাগুলো কেমন যাচ্ছে বলতো? বৃত্তের তলে যাচ্ছে, এই বৃত্তের তল বরাবর যাচ্ছে, হ্যাঁ কি না? তলে মানে কি? এটা হলো বৃত্ত, বৃত্তাকার তল যেটা উপরে আছে, যে বৃত্তাকার তলের ক্ষেত্রফল উপরের দিকে, আর ই ভেক্টর কি আছে? বৃত্তাকার তলে আছে। তাহলে ই ভেক্টর বৃত্তাকার তলে আছে, আর ডিএস ভেক্টর বৃত্তাকার তলের সঙ্গে লম্ব। তাহলে ই আর ডিএস এর মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। তাহলে ই ডট ডিএস করলে এই বৃত্তাকার তলের জন্য কি আসবে? জিরো আসবে। ই ডট ডিএস করলে কি হবে? ই ডিএস cos 90, মানে কি আসবে? জিরো আসবে। ঠিক একই রকম ভাবে নিচের বৃত্তাকার তলের জন্য তার ক্ষেত্রফল ডিএস নিচের দিকে, ই ভেক্টর তলে আছে, কোণ 90 ডিগ্রি। তাহলে ওপরে আর নিচের যে বৃত্তাকার তল আছে তাদের জন্য ফাই কি হবে? জিরো হবে। বোঝা গেল? ওপরে আর নিচের জন্য তাহলে আমি এখানে কি লিখছি? লেখার দরকার নেই, শুধু এটুকু নোট বলে সাইডে লিখছি যে ওপরে এবং নিচে বৃত্তাকার তলের ক্ষেত্রে, ওপরে এবং নিচে দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রে, বৃত্তাকার তলের ক্ষেত্রে ডিএস ভেক্টর পারপেন্ডিকুলার ই ভেক্টর, ডিএস ভেক্টর পারপেন্ডিকুলার ই ভেক্টর। তাই এক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স কত হবে? জিরো হবে। বা এক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স না লিখে এক্ষেত্রে ই ডট ডিএস কত হবে? ই ডট ডিএস, এক্ষেত্রে ই ডট ডিএস ইন্টিগ্রেশন করলে কি আসবে? জিরো আসবে। ঠিক আছে, এক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে কি আসবে? এটা জিরো আসবে। অ্যাকচুয়ালি এখানে কেমন ভাবে লিখতে হতো, এখানে আমি তিনটে তল নিচ্ছি। একটা হলো চোঙের বক্রতলকে আমি S1 বলে নিলাম, ঠিক আছে, S1 বলে নিলাম। ওপরের বৃত্তাকার তলটাকে আমি S2 বলে নিলাম, আর নিচের বৃত্তাকার তলটাকে কি বলে নিলাম? S3 বলে নিলাম। তাহলে কেমন ভাবে লেখা উচিত ই ডট ডিএস কে? না, ইন্টিগ্রেশন ই ডট ডিএস S1 প্লাস ইন্টিগ্রেশন ই ডট ডিএস S2, মানে S2 তলের ক্ষেত্রে, প্লাস ইন্টিগ্রেশন ই ডট ডিএস S3 সমান ল্যামডা এল বাই এপসাইলন নট। মানে আমি ক্লোজ পুরো বদ্ধ তলটাকে তিনটে তলে ভাগ করেছি। একটা সাইডের তলে S1, তার ক্ষেত্রে ই ডট ডিএস কত হবে? ওপরের তলের ক্ষেত্রে ই ডট ডিএস কত হবে? নিচের তলের ক্ষেত্রে ই ডট ডিএস কত হবে? তাহলে তিনটে তলে হয়ে গেলে কি হবে? মোট বদ্ধ তল হয়ে যাবে। এটার জন্য কি আসবে? জিরো আসবে। এটার জন্য কি আসবে? জিরো আসবে। দুটোর ক্ষেত্রে জিরো আসবে।
তাহলে এটা জিরো, এটাও জিরো, এটা জিরো, এটাও জিরো, দুটোর ক্ষেত্রে জিরো হলো। বাদ বাকি এইটার ক্ষেত্রে কেমন হচ্ছে দেখ, এই যে যে বক্রতলটা আছে সাইডে, বক্রতল, ধরো বক্রতলটা কেমন হবে, ধরো এটা এটা হচ্ছে কি তার, এর বক্রতল কেমন হয়ে থাকবে, এরকম হয়ে থাকবে বক্রতল। এই বক্রতলের ক্ষেত্রফল কি হবে, বাইরের দিকে, আর তার থেকে বলরেখাও কি হচ্ছে, বাইরের দিকে। তাহলে ই ভেক্টর আর ডিএস ভেক্টর কি হবে, পরস্পর সমান্তরাল। আমি যেদিকেই ঘুরি না কেন সব দিকেই এরকম হবে। সেখানে সেখানেই কি হবে, ই ভেক্টর আর ডিএস ভেক্টর পরস্পর সমান্তরাল, মানে cos 0 ডিগ্রি। বোঝা গেল? তাহলে শুধু এটার বেলায় থাকবে, বক্রতলের বেলা থাকবে কত না, ইন্টিগ্রেশন ই ডিএস cos 0 ডিগ্রি সমান সমান কত হবে না, ল্যামডা এল বাই এপসাইলন নট ই ডিএস। এই তার থেকে বক্রতলের উপরে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কি সেম, তাহলে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও সেম হবে। তাহলে এখানে কি হবে, ই বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন ডিএস ল্যামডা এল বাই এপসাইলন নট। এই ডিএস এর ইন্টিগ্রেশন মানে কোনটার ইন্টিগ্রেশন বলছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল। বল, ক্লাস 10-এ পড়েছিলিস চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত ছিল, পাই আর স্কোয়ার এল। পাই আর স্কোয়ার এল হচ্ছে চোঙের আয়তন। দেখ দেখ কি বলছিস, কি বলছিস শোন, তোরা না ভুলে যাস কেন বলছি। ধরো এটা চোঙ ছিল, ঠিক আছে, এটা চোঙ ছিল, এই চোঙটাকে যদি কাঁচি দিয়ে কেটে দিস কি হবে, একে ধরো এখান থেকে কেটে দিলি, কেটে দিলে কি হবে, এ খুলে এরকম লাগবে, ঠিক কি না, হ্যাঁ, আয়তক্ষেত্র হয়ে যাবে। পুরো লাইনটা কি ছিল, বৃত্তের পরিধি 2 পাই আর, আর দৈর্ঘ্য কি ছিল এল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2 পাই আর, ঠিক না? এরকম করে ভাবলে কোনোদিন ভুল হবে না। ধর ধর হচ্ছে কি এইরকম হচ্ছে কি লম্ব বৃত্তাকার চোঙ আছে, লম্ব বৃত্তাকার চোঙ, এর পুরোটা হচ্ছে কি বৃত্ত, বৃত্তের পরিধি কত 2 পাই আর, আর দৈর্ঘ্যটা কত এল। আমি কাঁচি দিয়ে কেটে দিলাম, দিলে কি হবে, একটা খাতার পৃষ্ঠা যার দৈর্ঘ্য 2 পাই আর, প্রস্থ এল, 2 পাই আর এল হচ্ছে ক্ষেত্রফল। এইগুলো ছিল প্রজেক্টে, ক্লাস 7, 8, 9-এর প্রজেক্ট হয় এগুলো। তাহলে দেখ এখানে কি হচ্ছে, ই তো আছে, দেখ ই আছে এখানে, এই ডিএস এর ইন্টিগ্রেশন মানে কি ওই বক্রতলের যে ক্ষেত্রফল, তাহলে কি হবে 2 পাই আর এল, বক্রতলের ক্ষেত্রফল সমান কি আছে, ল্যামডা এল বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে দেখ ই কত আসছে, এল আর এল কেটে যাবে, হ্যাঁ কি না, কেটে গেছে, ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর, তাই তো। এটাকে যদি আমি লিখি, ই সমান 1/4 পাই এপসাইলন নট আর, মানে 4 পাই এপসাইলন মানে নিচে 2 গুণ করেছি, তাহলে ওপরে 2 গুণ করা উচিত, এটা এসেছিল কিনা অ্যান্সার, 1/4 পাই এপসাইলন 2 ল্যামডা বাই আর, একটু আগে বলছিলাম না, ওই একই অ্যান্সার এখানেও এসছে। তো এখানে আমরা কেন করলাম, এই পরীক্ষাতে এমসিকিউ বেসিস আমাদের কিন্তু অ্যান্সার মনে রাখতে হচ্ছে, কিন্তু গাউসের উপপাদ্যের যে কিভাবে করতে হচ্ছে সেটাও তো জানা দরকার, ঠিক আছে। লাস্ট কিন্তু তোদেরকে এটাই মনে রাখতে হচ্ছে। তো আমরা কিন্তু অসীম দৈর্ঘ্যের রিজু পরিবাহীর জন্য ওখান থেকে করতে পারি, কিন্তু প্রসেস জানা উচিত, প্রসেস জানা উচিত, কেন কি কোথাও কোথাও প্রশ্ন দিয়ে দিলে তখন আটকে যাবে, যদি অন্য কোনো প্রশ্ন দিয়ে দেয়, প্রসেস না জানলে আটকাবে। আর কি বাকি আছে এখানে, আর প্রায় শেষ হয়ে গেছে।
চল এবার লিখছি অসীম দৈর্ঘ্যের বা অসীম দৈর্ঘ্য না লিখে লেখ আহিত পরিবাহীর নিকটস্থ কোন বিন্দুতে আহিত পরিবাহীর নিকটস্থ কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়েছে। আহিত পরিবাহীর নিকটস্থ কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ধরো আমি বললাম এটা একটা, ধরো আমি বললাম যে এটা একটা প্লেন শীট আছে, হয়েছে, এটা প্লেন শীট আছে, ঠিক আছে, প্লেন শীট হতে পারে, আঁকা বাঁকাও হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে কিনা আহিত পরিবাহী। এই যে পরিবাহী এর হচ্ছে কি আধানের তলমাত্রিক ঘনত্ব ধরো সিগমা দেওয়া আছে, এর একদম নিকটস্থ বিন্দু মানে খুব কাছে একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, এটা কুলম্বের উপপাদ্য দিয়ে বলেছিলাম কত হবে, 1/ε0 গুণ সিগমা, মনে পড়ে কুলম্বের উপপাদ্য, যে কোনো আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান 1/ε গুণ সেই যে পরিবাহীটা বলা হয়েছে তার আধানের তলমাত্রিক ঘনত্ব মানে সিগমা, ঠিক আছে, কুলম্বের উপপাদ্য ছিল, ঠিক আছে। বলে দিচ্ছি পেজ নাম্বার, না হলে বইতে খাতায় না যদি খুঁজে পাস, আমরা এরকম করে দেখিয়েছিলাম, দেখ মনে পড়ে যদি, গোলক গোলক দেখিয়েছিলাম, এই রকম গোলক দেখিয়েছিলাম, গোলক দেখিয়ে কি বলেছিলাম যে গোলকের পৃষ্ঠতলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়, 1/4πε0 q/r²। এইটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম, 1/ε0 q/4πr²। এই q/4πr² কে কি বলে, সিগমা বলে। গোলকের আধান কত কিউ, আর গোলকের ক্ষেত্রফল কত 4πr², তো এই জন্য এটা হচ্ছে কত না 1/4πε0 ইন্টু সিগমা। এটা আমরা গোলক দিয়ে বলেছিলাম সহজ করে। কিন্তু যদি কোনো আহিত পরিবাহী থাকে তাহলে তার ক্ষেত্রে আমরা করব কিভাবে, ধরো এটা একটা আহিত পরিবাহী আছে, এই আহিত পরিবাহী আমি কি করলাম, ধরো এর খুব নিকটে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে, ধরো এইখানে ই বার করতে হবে। আমি কি করলাম, এই বিন্দুটাকে কেন্দ্র করে ধরে একটা ডিএস ক্ষেত্রফল নিলাম, একটা চোঙ এখান থেকে ওই সাইডে কিন্তু এই সাইড দিয়ে কিন্তু চোঙটা বেরোচ্ছে, ঠিক আছে, এবং ওই সাইড পর্যন্ত যাবে। মানে কি হচ্ছে, একটা প্লেন শীট আছে, প্লেন শীট হতে পারে, বক্রতল হতে পারে, প্লেন শীট হতে পারে, বক্রতল হতে পারে। আমি একটা চোঙ নিয়েছি যার ক্ষেত্র মানে এই দিকের ক্ষেত্রফলটা কত না ডিএস, এই দিকেরও ক্ষেত্রফল ধরো ডিএস, ঠিক আছে, ক্ষুদ্র ক্ষেত্রফল নিয়েছে, মানে যে বিন্দুতে ই বার করতে হবে তাকে কেন্দ্র করে একটা ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফল নিয়ে এই যে পৃষ্ঠটা আছে তাকে ছেদ করে যাবে এরকম একটা চোঙ কল্পনা করেছি দু সাইডে। আচ্ছা, এটা যদি পরিবাহী তল হয়, এটা যদি পরিবাহী বলেছে, ধরো এই বোর্ডটা পরিবাহী, একে যদি আধান দিই এবং এটা পুরো পরিবাহী তল মানে শীট আছে, পরিবাহী তল মানে এটা শীট আছে, পুরো গোলক হলে কি হতো, বাইরে আধান থাকতো, কিন্তু এরকম প্লেন শীট হলে কি হবে, এই সাইডেও আধান থাকবে, ওই সাইডেও আধান থাকবে, হ্যাঁ কি না, এই সাইডেও আধান থাকবে, ওই সাইডেও আধান থাকবে। তো দেখ ধরো এই বোর্ডটা আমি এইরকম একটা চোঙ, এই বোর্ডটা আছে প্লেন শীট, আমি এরকম একটা চোঙ নিয়েছি, নিয়ে কি করেছি, চোঙটা এই গোলক এই বোর্ড দিয়ে গিয়ে সাইড ওই সাইডে গেছে, তাহলে কি হচ্ছে, যদি ডিএস ভূমির ক্ষেত্রফল হয় তাহলে দেখ এই সাইডের ডিএস ক্ষেত্রফলে আধান কত থাকবে,
দেখ সিগমা হচ্ছে কি আধানের তলমাত্রিক ঘনত্ব, মানে একক ক্ষেত্রফলে আধান আছে কি সিগমা, তাহলে ডিএস ক্ষেত্রফলে আধান আছে কত সিগমা ইন্টু ডিএস। আবার ওই সাইডেও কিন্তু আধান আছে সিগমা ইন্টু ডিএস, মানে এই চোঙটাতে মোট কত আধান থাকবে, মানে এই চোঙটাতে মোট আধান থাকবে মানে কিউ এনক্লোজড কত হবে 2 সিগমা ডিএস। এই সাইডে সিগমা ইন্টু ডিএস, ওই সাইডেও সিগমা ইন্টু ডিএস হলো। এবার এখানে বলরেখা কেমন যাবে দেখ, এটা যদি পুরো আধান থাকে এখান থেকে বলরেখা কিন্তু এরকম করে বাইরের দিকে যাবে, হ্যাঁ কি না, বাইরের দিকে যাবে, ঠিক হয়েছে। এখন এই যে যে চোঙ আমি নিয়েছিলাম সেই চোঙ দেখ বলরেখাগুলো এরকম করে যাচ্ছে, এই সাইডে এরকম যাচ্ছে আর এই সাইডে এরকম যাচ্ছে। তো দেখ এই সাইডে ডিএস ভেক্টর আর ই ভেক্টর সমান্তরাল, আর এই সাইডের ডিএস ভেক্টর আর ই ভেক্টর সমান্তরাল, কিন্তু চোঙের বক্রতলে এইখানে যদি আমি ডিএস কোনো ক্ষেত্রফল নিই তার সঙ্গে ই ভেক্টর কি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, মানে বক্রতলের জন্য কোনো ইন্টিগ্রেশন করলে কি আসবে 0 আসবে। তাহলে বক্র এই সাইডের বক্রতল এই সাইডের বক্রতল এগুলোর জন্য কি আসবে 0 আসবে, যা আসবে এদিকে ইন্টিগ্রেশন এদিকে ইন্টিগ্রেশন। তো আমি ইন্টিগ্রেশন ই ডট ডিএস কিউ এনক্লোজ কত হচ্ছে সিগমা ডিএস 2 বাই এপসাইলন নট, এটা হলো। এবারে এখানে ইন্টিগ্রেশন করলে কি আসবে দেখ, বক্রতলের জন্য তো 0, এই সাইডের ইন্টিগ্রেশন করলে মানে ডট প্রোডাক্ট করলে কি আসবে ই ডিএস কস 0 ডিগ্রি, আবার ওই সাইডের করলে কি আসবে ই ডিএস কস 0 ডিগ্রি, মানে এই সাইডের হয়ে গেল আর ওই সাইডের বৃত্তাকার তলের জন্য হয়ে গেল। লম্ব মানে হচ্ছে বক্রতলের জন্য কি আসবে 0, ওটা লিখছি না, ওটা লিখছি না, এখানে হয়ে যাবে কত না 2 সিগমা ডিএস বাই এপসাইলন নট। হ্যাঁ আগেরটার উল্টো এখানে, তাহলে এখানে কি হচ্ছে দেখ cos 0 তো 1, তাহলে ই ডিএস এখানে 2 আছে 2 সিগমা ডিএস বাই এপসাইলন নট, ডিএস ডিএস কেটে যাচ্ছে 2 2 কেটে যাচ্ছে, ই সমান সিগমা বাই এপসাইলন নট। দেখ এটাই অ্যান্সার ছিল কিনা, এটাই ছিল। আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখ আমি কি করেছি এখানে, আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে এটা লিখেছি, তো এটা অ্যাকচুয়ালি তোরা হেডিংটা এরকম করে নে, অসীম আহিত, আচ্ছা অসীম এরকম লিখছি আহিত অসীম পরিবাহী পাত লিখে দিচ্ছি, ঠিক আছে, পরিবাহী পাতের নিকটস্থ কোনো বিন্দুতে, পরিবাহী পাতের নিকটস্থ কোনো বিন্দুতে, মানে এটা হচ্ছে কি পাতটা অসীম আছে, আমি এটা করে দিয়েছি এখানে, মানে আহিত অসীম পরিবাহী পাতের জন্য, মানে এই বোর্ডটা ধরো একটা প্লেন, ঠিক আছে, এটা আহিত এবং এই যে প্লেনটা হচ্ছে এটা অসীম, মানে এই শীটটা হচ্ছে কিনা অসীম, তাহলে কি হবে অসীম আহিত পরিবাহী পাতের সমতল পাতের ক্ষেত্রে, তো এই বিন্দু থেকে তড়িৎ বলরেখাগুলো এরকম করে চারদিকে যাবে, মানে দুদিকে যাবে, ঠিক আছে, মানে দুদিক থেকে বেরোবে, এই সাইড থেকেও বেরোবে ওই সাইড থেকেও বেরোবে। আর বইতে যেটা করা আছে সেটা কি আছে না, আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে, মানে আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দু মানে একই আসবে। ধরো আমি বললাম এরকম একটা পরিবাহী, ঠিক আছে, এরকম একটা পরিবাহী আছে, তো এ যদি পুরো বদ্ধ হয় তাহলে এর আধান কোথায় থাকবে বাইরের পৃষ্ঠে,
বাইরের পৃষ্ঠে। আর আমি ওখানে কি করেছিলাম, অসীম দৈর্ঘ্যের অসীম পাতের ক্ষেত্রে করেছিলাম। সব জায়গাতে সমান আধান থাকবে না, হয়েছে। এটা হচ্ছে কি না আহিত পরিবাহী কিন্তু ইরেগুলার শেপ। ধরো এর এই কাছে কোনো বিন্দুতে এইখানে ই বার করতে বললো, একদম নিকটস্থ কোনো বিন্দু ই বার করতে বললো, তখন আমি কি করব, এইখানে ডিএস ক্ষেত্রফল নেব আর একটা চোঙ নিচ্ছি, ঠিক আছে, চোঙ নিচ্ছি। তো এখানে দেখ একই রকম ভাবে যদি আমি করি, এখান থেকে বলরেখা কি হবে, যা নির্গত হবে বাইরে যাবে, ভেতরে আসবে কি, আসবে না, এক্ষেত্রে ভেতরে আসবে না। কেন কি, এর সমস্ত আধান বাইরে আছে। আর প্লেন অসীম দৈর্ঘ্যের প্লেন শীটের ক্ষেত্রে কি হয়েছিল, দুদিকে গিয়েছিল, ফলে দুদিকে ইন্ডিকেশন হয়েছিল। এখানে যদি আমি করি দেখ একই আসবে, কি হবে দেখ, প্রথমে দেখ এখানে ই ডট ডিএস করলে কি হবে, ইন্টিগ্রেশন ই ডট ডিএস কিউ এনক্লোজড, এখানে কি হবে ডিএস সিগমা ইন্টু ডিএস। দেখ একদিকে এক সাইডে আধান আছে, উল্টো সাইডে আধান নেই, এই জন্য সিগমা ইন্টু ডিএস। আর প্লেন শীটের বেলা কি হয়েছিল, দু সাইডে আধান ছিল, দু সাইডে আধান ছিল, একই অ্যান্সার আসবে দেখ কিরকম। এই সাইডে ইন্টিগ্রেশন করলে কি হবে দেখ, এদিকের ডিএস আর ই একই দিকে, তাহলে কি হবে ই ডিএস প্লাস এদিকের ডিএস না হলে এদিকে আছে ডিএস, কিন্তু এদিকে তো ইলেকট্রিক ফিল্ড নেই, এই ভেতরে কি কোনো ইলেকট্রিক ফিল্ড আছে, নেই, জিরো, প্লাস বক্রতলের ক্ষেত্রেও জিরো, তাহলে সিগমা ডিএস বাই এপসাইলন নট, তাহলে ই ডিএস সমান কি হচ্ছে সিগমা ডিএস বাই এপসাইলন নট। তো দেখ তিন ভাবে করা হলো, একটা কুলম্বের উপপাদ্য ছিল, একটা অসীম দৈর্ঘ্যের প্লেন শীটের ক্ষেত্রে হয়েছে, আর একটা আহিত পরিবাহীর নিকটে হয়েছে, সব একই অ্যান্সার সিগমা বাই এপসাইলন, বা সেটাই মনে রাখতে হবে সিগমা বাই এপসাইলন। প্রমাণটা শুধু কি দুবার চারবার করা হচ্ছে, হ্যাঁ এমসিকিউ তো সিগমা বাই এপসাইলনটা মনে রাখতে হবে, কিন্তু একটু প্রমাণের আইডিয়া জানা উচিত যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। এখানে দেখ, এখানে ইন্টিগ্রেশন করার সময় আমরা কি দেখছি, যে বাইরের যে ডিএস তলটা আছে সেটা দিয়েই বলরেখা কেবল যাবে, ওই জন্য ইন্টিগ্রেশন করে কি আসবে, শুধু ইডিএস আসবে, ঠিক না। আর আধান থাকবে কি শুধু বাইরের তলে, এই জন্য এখানেও হবে সিগমা ইন্টু ডিএস। আর যদি আমি এটাকে অসীম পরিবাহী পাত ধরি, তাহলে এর এই দিকেও ডিএস এ আধান থাকবে, ওই দিকেও ডিএস এ আধান থাকবে, ওই জন্য আধান হবে কত, 2 সিগমা ডিএস। আবার ইন্টিগ্রেশনের বেলা এই সাইডের ইডিএস হবে, আবার ওই সাইডেও ইডিএস হবে, ঠিক আছে। লাস্ট এবং চ্যাপ্টার কমপ্লিট। লেখ সুষম আহিত অসীম সমতল পাতের কোন বিন্দুতে, সুষম আহিত সুষম আহিত অসীম সমতল পাতের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। শুধু এইখানটাই কি আছে দেখ, একে অপরিবাহী পাতও বলে দেয়, এখানে কি আছে না, পাতের একদিকে আধান আছে, অন্যদিকে আধান নেই, একদিকে আধান আছে, জাস্ট পাতের একদিকে আধান আছে, ঠিক আছে, পাতের একদিকে আধান আছে, হয়েছে। তো কি হচ্ছে দেখ, এটা হলো অসীম সমতল পাত, অসীম মানে এদিকেও আছে এদিকেও আছে, বাড়ছে, চারদিকে আছে, হয়েছে। তো এর কি আছে, ধরো এই সাইডে আধান আছে শুধু, ওই সাইডে আধান নেই, তাহলে এর কাছে ধরো কোনো বিন্দুতে আমি যদি বার করি, তাহলে ডিএস এরকম করে নিচ্ছি, আর ওই সাইডে হয়েছে ডিএস,
তাহলে বল কিউ এনক্লোজড কি হবে, এক সাইডে আধান আছে, তাহলে কি হবে সিগমা ডিএস, জাস্ট এক সাইডে আছে না, শুধু এই সাইডে ধরো আধান আছে, তাহলে ডিএস ক্ষেত্রফল। আর পরিবাহীর ক্ষেত্রে কি হয়েছিল, অসীম অসীম পরিবাহীর ক্ষেত্রে কি হয়েছিল, দু সাইডে করেছিলাম, ঠিক আছে। আর গোলীয় পরিবাহী যেটা বদ্ধ ছিল তার শুধু সিগমা ডিএস কেন হয়েছিল, কেন আধান শুধু বাইরে ছিল, ভেতরে ছিল না, এই কারণে। তো এর ক্ষেত্রে কি হচ্ছে, এক সাইডে আধান আছে, বাই এপসাইলন নট সমান। এবার দেখ এখানে কিন্তু বলরেখা কিন্তু দু সাইডে যাবে, এ সাইডেও বলরেখা যাবে, আবার এই সাইডেও বলরেখা যাবে, কেন কি এটা তো সমতল পাত। যদি পরিবাহী হতো তার বাইরের দিকে বলরেখা যেত, ভেতরে কোনো বলরেখা যাচ্ছিল না, ফলে ওদিকে ইন্ডিকেশন হয়নি। কিন্তু এর তো বাম সাইডেও তো বলরেখা যাবে, তাহলে দেখ এখানে ইন্টিগ্রেশন কি হবে, এই সাইডের ডিএস আর ই একই দিকে, তাহলে ই ডিএস হবে একটা, আবার ওই সাইডের ই আর ডিএস হবে একটা, আর বক্রতলের জন্য কি হবে 0, তাহলে এ সাইডে কিন্তু সিগমা মানে ই ইন্টু ডিএস দুটো হচ্ছে, আর এখানে কিন্তু সিগমা ডিএস একটা হচ্ছে, ডিএস ডিএস কেটে গেলে কত হবে, ই সমান সিগমা বাই 2 এপসাইলন নট হবে, জাস্ট এটাই পার্থক্য। হ্যাঁ, মানে অসীম অপরিবাহী পাত বা অসীম সমতল পাত সুসমাহিত পাতের একদিকে আধান যদি থাকে তাহলে এটা হবে। আর এটাকে পরিবাহী পাত বলে দিলেই কি হবে না, আধান দুদিকে হয়ে যাবে। হ্যাঁ, দুদিকে আধান হয়ে যাবে, কেন কি এটা যদি সমতল পাত হয় দুদিকে আধান হয়ে যাবে, আর যদি বদ্ধ পরিবাহী হয় তাহলে কিন্তু আধান কেবল বাইরে থাকবে, কিন্তু অ্যান্সার একই আসবে দুটোর ক্ষেত্রে, পরিবাহী হলে অ্যান্সার একই আসবে। এখানেই হলো চ্যাপ্টার কমপ্লিট। খুব কষ্ট করে, তাই তো, খুব কষ্ট করে নয়, এই চ্যাপ্টার যে হলো কয়েকটা সময় গেল, এটাতে একটু বেশি সময় গেছে ঠিকই, কিন্তু পরের চ্যাপ্টারগুলো এবার ইজি হয়ে যাবে, ঠিক আছে। এর পরের চ্যাপ্টারগুলো চলতে থাকবে সহজ, তড়িৎ চুম্বকত্ব গিয়ে একটু ভেক্টর ক্রস প্রোডাক্ট আছে, তো ওখানে একটু আসবে। তার মধ্যে দেখ না পড়লে যে কোনো জিনিসই কঠিন, ঠিক আছে, না পড়লে যে কোনো জিনিসই কঠিন, একবার দেখে নে পুরোটা যতটা হলো, ঠিক আছে। তো এখানে চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে, কয়েকটা দু একটা অঙ্ক করছি, হ্যাঁ দু একটা অঙ্ক করছি, যেমন এখানে অঙ্ক আছে ধর 8-এর কোশ্চেনটাই বলছি, পেজ নাম্বার 49, পেজ নাম্বার 49-এ 8-এর কোশ্চেনটা বলছি, এই দেখ 8-এর কোশ্চেন আছে পেজ নাম্বার 49, অঙ্ক দেখ পেজ 49, এক্সাম্পল 8 আছে, কি আছে দেখ, বলছে ধনাত্মক আধানযুক্ত একটি দীর্ঘ উল্লম্ব পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা কুলম্ব পার মিটার স্কোয়ার, এম ভর এবং কিউ আধানযুক্ত একটি ধাতব বলকে একটি সুতোর সাহায্যে পাতের সঙ্গে আটকানো আছে, সাম্যাবস্থায় সুতোটি পাতের সঙ্গে কত কোণ করবে। এই দেখ দেখ ভালো করে শোন, এটা একটা পাত আছে, দীর্ঘ পাত আছে, ঠিক আছে, এবার পাতটাকে কিভাবে এঁকেছে, এরকম করে সোজা লাইন দিয়ে এঁকেছে, এবং তার দেখ একদিকে আধান আছে, ঠিক আছে, বেশ। এবারে কি করেছে, এর এইখানে একটা সুতো দিয়ে বলটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তো ঝুলিয়ে দিলে কি হবে, দেখ এ কি করবে, তড়িৎ ক্ষেত্র, তো তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে, একদিকে আধান থাকলে তড়িৎ ক্ষেত্র কত হবে বল, সিগমা বাই 2 এপসাইলন নট, একদিকে আধান আছে সিগমা বাই 2 এপসাইলন, মানে এর তড়িৎ ক্ষেত্রগুলো এরকম হবে, একদিকে তড়িৎ ক্ষেত্র, এবং তার মান কত এটা, ঠিক না। এবারে যদি সুতো দিয়ে কিউ আধান এবং এম ভরের বস্তুটাকে ঝুলিয়ে দেওয়া হয়, এখান থেকে যদি আটকে কিউ আধান এবং এম ভরের সুতোকে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, এ তো আর এরকম সোজা ঝুলে থাকবে না, কেন কি কিউ আধান আছে,
ই তড়িৎ ক্ষেত্রে মানে এর উপরে একটা বল প্রয়োগ হবে কত না কিউ ইন্টু ই। তাহলে কি করবে, এই যে এইরকম ধরো এইটা দেওয়াল আছে, আমি এইখানটা একটা পিন দিয়ে, ধরো এটাতে আধান আছে, তাহলে এখান থেকে তড়িৎ ক্ষেত্র এরকম হচ্ছে, আমি এখানে পিন দিয়ে সুতোর সাহায্যে বলটাকে ঝুলিয়ে দিয়েছি, তাহলে বলটা কি আর এই বোর্ডে একদম লেগে থাকবে না, কেন কি এই বরাবর তড়িৎ ক্ষেত্র আছে মানে কি বলটার উপর এইদিকে একটা ফোর্স কাজ করবে কিউ ইন্টু ই, এই বলটা কাজ করেছে এখানে। এবারে বলেছে কি সুতোটা সাম্যাবস্থায় পাতের সঙ্গে কত কোণ করবে, মানে এই কোণটার কথা বলেছে, এই কোণটাকে আমি থিটা ধরে নিলাম, এই কোণটা কত হবে বলেছে, ঠিক না। এখানে কি কি কাজ করছে দেখ, এখানে বলের ওজন কাজ করছে এমজি, বলের ওজন কাজ করছে এমজি, হ্যাঁ কি না, এমজি, এই বস্তুটার ওজন কাজ করছে এমজি, সুতোতে টান কাজ করছে টি এদিকে, ঠিক না। আচ্ছা এটা যদি থিটা হয় তাহলে একে যদি আমি লম্ব এরকম করে টানি এই কোণটা থিটা হবে, হ্যাঁ কি না, এটা থিটা হলে এটা থিটা হবে না, এটা থিটা হবে। আচ্ছা টি এর দুটো উপাংশ, উপরের দিকে কত টি কস থিটা, আর এদিকে কত টি সাইন থিটা। চল কি কি হচ্ছে দেখ, টি সাইন থিটা সমান কত হবে কিউ ই, তাই তো, তবে দেখ ই এর মান কিন্তু বসাতে হবে, ঠিক না। আমি এখানে লিখে নিচ্ছি কিউ ই সমান কত হবে না, কিউ ই মানে কত সিগমা বাই 2 এপসাইলন নট, ঠিক আছে। তাহলে টি সাইন থিটা মানে কিউ ই কত হচ্ছে কিউ সিগমা বাই 2 এপসাইলন, আর টি কস থিটা মানে এমজি। বইতে অ্যান্সার দেখ ট্যান ইনভার্সে আছে সব, মানে নিশ্চয়ই ট্যান থিটাই করেছে, ভাগ করে দে, ভাগ করে দে, ভাগ করে দিলে কি হবে টি টি কেটে যাবে, ট্যান থিটা সমান কত আসবে কিউ সিগমা 2 এপসাইলন নট এমজি, হ্যাঁ কি না বল, এটা হবে কি না, কিউ সিগমা 2 এপসাইলন নট, এটা ছিল কি ই এর মান, ঠিক না, এটা হচ্ছে কিনা ই এর মান, হ্যাঁ হয়েছে। এখান থেকে দেখ থিটা কত আসবে, থিটা সমান ট্যান ইনভার্স, দেখ ট্যান থিটা যদি এটা হয় তাহলে থিটা কি আসবে ট্যান ইনভার্স ওই সাইডে যেটা আছে পুরোটা, কত হবে কিউ সিগমা 2 এপসাইলন নট এমজি। অ্যান্সার কোনটা হচ্ছে বল, কিউ সিগমা 2 এপসাইলন নট এমজি, অপশন কি হচ্ছে বি হচ্ছে। তো এখানে দেখ কি কাজে লাগলো তাহলে, এক সাইডে আধান আছে বলে তড়িৎ ক্ষেত্রটা এই যে যে এখানে লেখা হলো তড়িৎ ক্ষেত্রটা সিগমা বাই 2 এপসাইলন নট, তাহলে এই আধানের উপরে বল কাজ করবে কত কিউ, আধানের উপর বল কাজ করবে কিউ ইন্টু ই, কিউ ই এর মান কত সিগমা বাই 2 এপসাইলন নট, আর কি কি বল কাজ করবে না, সুতো যেহেতু আছে সুতোতে তো একটা টান কাজ করবে টি, টান সবসময় কি হবে বস্তু থেকে দূরের দিকে সুতো বরাবর, আর ওজন সবসময় নিচের দিকে কাজ করবে এমজি। এখানে এই তলের সঙ্গে কোণ থিটা বলেছে, তাহলে আমরা এখান থেকে এটা টেনে দিয়েছি, তাহলে এটাও থিটা হবে। টি এর দুটো উপাংশ, একটা টি কস থিটা একটা টি সাইন থিটা, দুটোকে ব্যালেন্স করেছি দিয়ে ট্যান থিটা বার করেছি, ঠিক আছে। এই সমস্ত প্রশ্ন দিলে যেন ভুল না হয়, ব্যাস এই পর্যন্ত থাকবে নাকি, ঠিক আছে। পুরো চ্যাপ্টার রিভিশন থাকলো, আর কিছু কিছু অঙ্ক আমি করব পরে, দিয়ে তড়িৎ বিভব চ্যাপ্টারে চলে যাব, ঠিক আছে। তো যদি দেখা যায় বইয়ের পৃষ্ঠার হিসাবে, হ্যাঁ 42 পেজ 43, হ্যাঁ 43 পেজ, 43 পেজে পাঁচেরটা 5, পি মানের দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট, পি মানের দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট 43 পেজে পরিচ্ছেদ সংক্রান্ত পাঁচেরটা বলেছে, পি মানের দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ইতে স্থাপন করা হলো। আচ্ছা এটা আমি করাইনি, এর থিওরিটা এই চ্যাপ্টারে আছে, কৃতকার্য পেজ নাম্বার 43-এর 5-এর কোশ্চেন বলছে। এই প্রশ্নটা যে থিওরি সেটা তড়িৎ বিভব চ্যাপ্টারে আছে, বিভব করে নিলে এটা করব তখন দুয়েরটা।
দুয়েরটা বলেছে একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য নির্দিষ্ট দূরত্ব দ্বিমেরুর অক্ষের ওপর এবং লম্ব সমদ্বিখণ্ড অক্ষের ওপরে 2p/r³ r³ ঠিক আছে। ক্ষুদ্র দ্বিমেরু বলতে কি ওই এলটা আর এর থেকে ছোট অনেক, ওই ওই হিসাবে বলছে। হ্যাঁ, পাঁচেরটা পরের চ্যাপ্টারে যখন করাবো তখন ওখানে করে নেব। অ্যাকচুয়ালি এই যে ফর্মুলাটা সুষম তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুতে সঞ্চিত শক্তি, এটা বিভব চ্যাপ্টারেও আছে, ওখানেই করাবো, ঠিক আছে। আর বলে দিচ্ছি শোন, যতগুলো এমসিকিউ আছে সবগুলো দিলাম, যে যতটা পারিস করবি, আটকালে আমাকে বলবি, ঠিক আছে। না, বড় কোশ্চেন আপাতত লাগছে না। বড় কোশ্চেন আমি বলে দিচ্ছি, আমি আমি পড়া দিচ্ছি, ঠিক আছে। পড়াটা হলো যে পড়াটা হচ্ছে যে 1 থেকে, হ্যাঁ এমসিকিউ 67 পেজ, হ্যাঁ হয়ে গেছিল, আর একবার দিচ্ছি। 1 থেকে আমি দিলাম 40 পর্যন্ত, 1 থেকে 40 পর্যন্ত, মানে তড়িৎ ফ্লাক্স এবং গাউসের উপপাদ্যের আগে পর্যন্ত, ঠিক আছে। দেখ এখানে এমসিকিউ আমরা কিভাবে করব, এই যে যে এমসিকিউ গুলো হয়ে গেছে না, তারপরে দেখ 72 পৃষ্ঠাতে অ্যানালিটিক্যাল স্কিল বেসড আছে, স্তম্ভ 1 স্তম্ভ 2 আছে, এগুলোও করব, ঠিক আছে। এগুলোও করে যেতে হবে। ট্রু ফলস আছে, এন্ট্রান্স কর্নার আছে, মানে অ্যাসারশন রিজন, এগুলোও আছে। এগুলো এক এক করে করে যেতে হবে। এগুলো আমি রিভিশনে রাখবো সব সময়, ঠিক আছে। মানে 81 পেজের আগে পর্যন্ত, 81 না 80 পেজের এই যে যেই অ্যাডভান্স, এগুলো পূর্ণ সংখ্যার উত্তরধর্মী, এগুলো বাদ দিয়ে তার আগে, মানে 80 পেজের পূর্ণ সংখ্যার উত্তরধর্মীর আগে পর্যন্ত যতগুলো এমসিকিউ আছে করতে হবে সময় ধরে ধরে, ঠিক আছে। হয়েছে? হ্যাঁ, এখন 40টা থাকলো, এখন 40টা থাকলো, আর কিছু কিছু প্রশ্ন এখান থেকে পরে দেখা যাবে। অলরেডি আমি কিছু কিছু নিয়ে নিয়েছি, এরই মধ্যে করলে বুঝতে পারবি, ঠিক আছে। এর মধ্যে আছে। এবার দেখো অত অঙ্ক করলে হবে না, শেষ কোনোদিন সময় পাওয়াও যাবে না, যতটা করা যায় সিলেবাসও শেষ করতে হবে। চল ঠিক আছে, এই পর্যন্ত থাকলো।